পরিপ্রেক্ষিতে আমরা বলছি আমাদের ভয়ঙ্কর রূপটা দেখাবো। সেই ভয়ঙ্কর রূপটা সে দেখার জন্য এখন অংশীদার হিসাবে জামাত, বিএনপি, এনসিপি, আমি দেখলাম কিছুক্ষণ আগে প্রেস রিলিজ দেখলাম, সরকারি ভাবে বলা হয়েছে তারা যাচ্ছে সরকারের অংশীদার হিসেবে ওই 3টি দল। আমি একটু আপনার এই সুযোগ করে দিয়ে দিয়েছে, আমি তাদের বলবেন ভাই ডক্টর ইউনূসের দিন শেষ হয়ে গেছে। ডক্টর ইউনূস আর বাংলাদেশে বেশি দিন তার জোরপূর্বক অবৈধভাবে আর থাকতে পারবে কেন? বিএনপির মতো দল তোমরা তার সাথে অংশীদার হয়ে এখানে আছো, তোমরা একটু বিবেচনা করে দেখো ভাই। এখানে কিন্তু আবার বাংলাদেশের প্রবাসীরা তাদের ভয়ঙ্কর রূপটা ডক্টর ইউনূসকে দেখিয়ে দিবে। ডক্টর ইউনূসকে 22 তারিখ থেকে ততদিন থাকবে এখানে, এ দেশের আইনের আওতায় তাকে আমরা অবরুদ্ধ করে রাখবো ইনশাল্লাহ। ইউনূস নিউ ইয়র্কের সফরে গিয়ে উত্তেজনা, আমি উত্তেজনা বলবো না, এটাকে উত্তেজনা না বলে আমরা বলতে পারি যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের আশা আকাঙ্ক্ষা, আমাদের প্রবাসীরা আমরা কি দেখতে চাচ্ছি সে নিয়ে আমরা আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, তবে আমরা এট দি এন্ড অফ দি ডে, দিন শেষে আমরা চাই বাংলাদেশের জনগণের মঙ্গল হোক। উনি এসে বাংলাদেশের সত্য কথাগুলো বলুন, উনি এসে বাংলাদেশের জনগণ 5ই আগস্টের আগে অন্তত যে অবস্থা ছিল সে অবস্থা উনি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন কিনা সেটা নিয়ে উনি কথা বলুন বিশ্বের দরবারে। উনি বলতে পারেন উনি 8ই আগস্টে যখন 24 সালে উনি ক্ষমতা গ্রহণ করলেন এবং ওনার বক্তব্য, আমি তো যেহেতু আমি এই লেখাপড়া করি, আমার এখন পিএইচডি বলেন আবার রিসার্চ বলেন, ওনাকে নিয়ে উনি কিন্তু সেখানে একটা সুন্দর কথা বলেছিলেন। যেভাবেই হোক দেশে একটা ঘটনা ঘটে গেছে, একটা সরকারের পতন ঘটেছে, উনি দায়িত্ব নিয়ে কিন্তু একটা কথা বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশ আমরা একটি পরিবার। কিন্তু উনি সে একটি পরিবারের অভিভাবক হইতে পারেন নাই। উনি বসে যে কাজটি করলেন, উনি একজন দণ্ডিত ব্যক্তি তার দণ্ড কোর্টের ছাড়া উদ্দাসের মাধ্যমে মাফ করে নিলেন, উনি নির্দোষ হয়ে গেলেন। উনি গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ট্যাক্স উনি মাফ করে দিলেন এবং আগামী 5 বছর উনি সেই ব্যাংকের কোনো টাকা পয়সা কোনো ট্যাক্স দিতে হবে না। উনি নিজের পরিবারের লোকজনকে উপদেষ্টা বানিয়ে নিলেন। উনি ওয়ার্ল্ড ব্যাংকের যারা সেক্রেটারি লেভেলের লোক ছিল তাদেরকে উপদেষ্টা বানিয়ে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের একটা সরকার উনি প্রতিষ্ঠা করেছেন গত 13 মাসে। এবং গত 13 মাসে যে সব ভাবে ভাই আজকে হিন্দু, মন্দ, খ্রিস্টান, শিশু, মহিলা কেউ কিন্তু রেহাই পায়নি। উনি 2 চোখ বন্ধ করে রাখছেন নাকি? কেন উনি একটু দেখছেন না? কেন উনি দেখছেন না বাংলাদেশে কি করতেছে? আপনি সুন্দর একটা কথা বলেছেন, এই সমস্যার সমাধান যে ঘটনাটা করেছে, আমি বলবো না আমার সরকারের সময় আমরা সব ঠিক করেছি, আমাদের ভুল ত্রুটি হয়েছে। আমার দল 76 বছর পুরানা দল, এই দলের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, আমি বলবো না আমরা সবই ঠিক করেছি। কিন্তু আপনি সাথে একটা কথা যেটা বলেছেন, এখন এটা একটা সমাধান। আমার নেত্রী বলেছেন আসুন যা হয়ে গেছে সেটা আমাদের, সে দায় দায়িত্ব যারা করেছে সেটা আমরা বিচার করবো। যাদের হত্যা করা হয়েছে মিটাকুলাস ডিজাইনের আওতায় যারা হত্যা, যারা জীবন হারিয়েছে, যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আজকে আহত অবস্থায় হসপিটালে কান্দাকাটি কষ্ট করছে, তাদের প্রতি সমাধান জানিয়ে আমি বলি আপনার কথায় একটা ইনক্লুসিভ ইলেকশন হওয়া উচিত। আওয়ামী লীগের বাদ দিয়ে বাংলাদেশে কোনোদিন ইনক্লুসিভ ইলেকশন চিন্তাও করা যায় না। তাই বলি সবকিছু বলে রাজনীতিতে কোনো শেষ কথা নেই। নেপালে যে ঘটনাটি ঘটেছেন, একজন মহিলা উনি কিন্তু আগামী 5ই মার্চে একটা ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে যারা নির্বাচনে জয় হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর, উনি কিন্তু এখানে এসে ওনার তাহলে কিন্তু আপনি যেটা যুদ্ধান্তের কথা বলতেছেন হবে না, এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। উনি প্রবাসীদের কাছ থেকে ফুলের মালা নিয়ে বাংলাদেশে ফিরে যেতে পারবেন। আমি যাওয়ার আগে পুলিশ ডিপার্টমেন্টে গেছি, পুলিশের কাছে আমি একটি কথাই বলেছি, যে লোকটি এখানে আসে আজকে একটা মত বিনিময় সভার আয়োজন করেছে কনসালটেন্ট, এই লোকটি হলো বাংলাদেশের তথাকথিত ছাত্রদের নিয়ে যে কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শত শত মানুষকে হত্যা করার যে মিটাকুলাস ডিজাইনের সে মাস্টার প্ল্যান, সে মিটাকুলাস ডিজাইনের মাধ্যমে তোমাদের মতো পুলিশ 3500 পুলিশকে হত্যাকারী এই ব্যক্তিটি, সেই ব্যক্তি এটা সভা হবে, সেখানে আমাদের অ্যাঙ্গার জানাতে এসেছি। আমি তোমাদের সহযোগিতা কামনা করছি। পুলিশ ডিপার্টমেন্ট আমাকে বলেছে ইউ ডু what you want but don't hit anybody,
ডোন্ট হিট এনিবডি, ডোন্ট কল আস, উই আর উইথ ইউ। পুলিশ, তুমি পুলিশের কথা বলছো, উই আর উইথ ইউ। এবং একই কথা আমি গত পরশু দিনও বিভিন্ন পুলিশ প্রিসেন্টে আমি মেসেজটা দিয়েছি। আমরা 22 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে লোকটি এখানে এসে বাংলাদেশের অবৈধ সরকার প্রধান, অনির্বাচিত, অসাংবিধানিক সরকার প্রধান, সে সত্যিকারী অর্থে বাংলাদেশ সারা বিশ্বে একটি দেশ আছে যে দেশে কোনো বৈধ সরকার নেই, সেই অবৈধ সরকারের প্রধান উনি জাতিসংঘে আসারও তার যোগ্যতা নাই, কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়ে উঠেছে। তাকে আমরা আমাদের অ্যাঙ্গার, আমাদের রূপ, আমাদের যে ভয়ঙ্কর রূপটা আমরা তাকে দেখাবো এ দেশের আইনের মধ্যে দিয়ে। আমি আবারও বলছি, এই খবর অবৈধ মিথ্যা খবর, এই খবর দিয়ে এই মর্তুজা সাহেব তার চাকরি ঠিক রাখতে চাচ্ছেন, এই খবর দিয়ে মোজাম্মেল হক সাহেব, কঞ্চল চালান সাহেব তার চাকরির রক্ষা করতে চাচ্ছেন। কারণ ওই দিনের যে ঘটনাটা ঘটেছিল সেটা এই মর্তুজা সাহেব, এই মোজাম্মেল হক সাহেব তার ওই ভদ্র মহিলাকে নিচে নামিয়ে দিয়ে আমাদের লোকের উপর আক্রমণ করা চালিয়েছিল, বঙ্গবন্ধুর ব্যাপারে কটূক্তি করতেছিল। আপনি বিশ্বাস করেন, বঙ্গবন্ধু সম্বন্ধে যদি আমার সামনে কেউ কোনো কথা বলে তাকে তো আমি আনচ্যালেঞ্জ হিসেবে ছেড়ে দিতে পারি না। এই দেশের আইনে তাকে আমরা অবশ্যই প্রতিহত করবো, যেমনটি করব ডক্টর ইউনূস যখন থেকে এই বাংলা এই যুক্তরাষ্ট্রের মাটিতে পদার্পণ করবে এবং তার দেশ ত্যাগ করার আগ পর্যন্ত আমরা তাকে অবরুদ্ধ করে রাখবো এই দেশের আইনের আওতায়। আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে আছে। এটা কি আপনাকে কোনো সময় কষ্ট দেয় না? কষ্ট দেয় কি তাকে? আপনাকে দেখছেন যে এই যে কয়েকদিন আগে একটা লোককে দিনের বেলায় পাথর মেরে হত্যা করা হলো, উনি কি কোনো কথা বলেছেন? কোন কথা বলেন নাই। একটা মানুষকে কবর থেকে তুলে তাকে পুড়িয়ে যে করা হলো, ওনার মুখটাতে, উনি তো আমাদের রাষ্ট্রপ্রধান, যেভাবেই হোক, বৈধভাবে অবৈধভাবেই হোক, উনি ওনার মুখ থেকে কোনো, এটা কি আপনার মনে কি একটু নাড়া দিয়েছে কি? আপনি যেটা বললেন, আপনার বলার অধিকার আছে যে আমরা এখানে যেটা করছি এটা দেশের ভাবমূর্তি বিনষ্ট করে না, নেভার। সারা পৃথিবীটা ফ্রি ওয়ার্ল্ড। আপনি দেখেন, এটা সামান্য ব্যাপার আমাদের ওখানে গাজায় এখন হয়তো এই মুহূর্তে হয়তো 2 বা 5 জনের জীবন চলে যাচ্ছে। সে নিয়ে কি আমরা কথা বলবো না? সে নিয়ে কি আমরা উত্তেজিত হব না? সে নিয়ে কি আমরা কি করতে পারছি? এই তথাকথিত মানবাধিকারের কথা বলে, তথাকথিত হিউম্যান রাইটস এর কথা বলে আজকে আমরা কি অন্যায় করছি সে গাজার, সে প্যালেস্টাইনের প্রতি, আমরা কিন্তু সেখানে কিছু পৌঁছতে পারছি না। কারণ পারি না, কারণ জানেন এই আমেরিকার যে একটা শক্তিশালী অবস্থান, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি না। এই যে ওনার বক্তৃতায় উনি বলেছেন আজকে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জনদেশ শেখ হাসিনা কিন্তু বারবার আমাদের অ্যাওয়ার করে দিয়েছে। সেন্ট মার্টিন কিন্তু আমাদের চলে যাচ্ছে, সেন্ট মার্টিনকে না দিলে আমাকে সরকার থেকে উৎখাত করা হবে, উনি সংসদে কথা বলেছেন। আজকে তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে দেখুন অলরেডি আপনার তো বাংলাদেশ প্রফেসর ভাই, আমেরিকার বিমান ওখানে যা কি করছে, কি ট্রেনিং দিচ্ছে ভাই। এর জন্য তো বাংলাদেশ 30 লাখ শহীদ, 2 লাখ মা বোন আমাদের দেয়নি, তাদের সম্মান দেয় নাই। এটা কি আপনারা যা প্রফেসর মানুষ আছেন, আমি আপনাদের কাছে বিনীত আহ্বান জানাবো, আপনারা সত্য কথা বলো, ইতিহাসকে মনে রাখুন, 71কে ভুলে যেন না, 30 লক্ষ শহীদের সে রক্তমাখা বাংলাদেশকে ভুলে যাবেন না, যেতে দেন না আপনারা। আপনাদের বিবেকের কাছে আমার এই প্রশ্নটা থাকলো। ওনার সে গ্রামীণ ব্যাংকে উনি 64,000 কোটি টাকা মাফ করে নিয়েছেন, বিশ্ববিদ্যালয় নিয়েছেন, বাংলাদেশটাকে গ্রামীণ বাংলাদেশে পরিণত করেছেন, তার প্রতিষ্ঠানটাকে সব গ্রামীণ ব্যাংকের সেই এনজিও নিয়ে যে দেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, সেখান থেকে ওনাকে অব্যাহতি হওয়া উচিত। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের জনগণের 100 কোটি মানুষের স্বার্থে 71-এ যা আত্মহত্যা তাদের দিকে তাকিয়ে ডক্টর ইউনূস সাহেব আপনি সম্মানিত ব্যক্তি, সারা পৃথিবীতে আপনি সম্মানিত, আর আপনি এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন না। আপনি নেপালের কয়েকদিন আগে নেপালে যে ঘটনা ঘটেছে একইভাবে আপনাও পরিবর্তন করে এসেছেন, তাকে অনুসরণ করে বাংলাদেশে মানুষকে আপনি শান্তি দেন, আপনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়ে, আপনার যে মব কালচার শুরু করে বড় 1 বছর আমার গ্রামে আমার যারা দলীয় নেতা কর্মী তাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য আপনি ধ্বংসের রূপে, সর্বোপরি আমাদের আত্মার কথা, আমাদের আদর্শের সে বাড়ি 35 নম্বর বাড়ি আপনি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনার এই ব্যাপারে আপনার একটু কি মন কাঁদে না যে লোকটির নেতৃত্বে আমরা এই বাংলাদেশে আপনি যে প্রধান
দায়িত্ব পালন করছেন, যেভাবেই হোক না কেন, সে যে এনেছে, যে বাড়ির থেকে বাংলাদেশের ঘোষণা হয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। অধ্যাপক সাহেব, প্রফেসর সাহেব, আপনাদের কি একটু মন কাঁদে না? আপনাদের কি একটু বিবেকে বাঁধে না যে এই কাজগুলো যে এই ব্যক্তিটি করেছেন? আমার তো মনে হয় আপনাদের দাবি হওয়া উচিত, ডক্টর ইউনূস, ইউ হ্যাভ নো রাইট টু অ্যাটেন্ড দ্য ওয়ার্ল্ড বডি, যেটা সারা পৃথিবীতে শান্তির কথা বলবে, শান্তি প্রতিষ্ঠাতে কাজে করে। আপনি এই অশান্তি সৃষ্টি করে আপনি ওখানে যেতে পারেন না। এবং আবারও বলছি, আমাদের কেউ গ্রেফতার হয়নি, তারপরে আমরা কোনো ক্রিমিনাল অ্যাক্ট সেখানে করি নাই, আমরা কোনো এই দেশের আইনের বাইরে কোনো একটি ঘটনা আমরা ঘটাই নাই। এবং আগামীতেও আমরা এই দেশের ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা এই দেশের আইন অক্ষরে অক্ষরে পালন করে আমাদের অ্যাঙ্গারি বলেন, আমাদের ভয়ঙ্কর রূপের কথা বলেন, আমরা সেটা বহিঃপ্রকাশ করবো। খুশি রয়েছে, এলইডি থাকবে, আমাদের নিজস্ব মানে চিত্র প্রদর্শনী থাকবে, গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে আমরা ওখানে সেটা প্রদর্শিত করব। এবং 1 পাতা 2 পাতা গত 13 মাসে কত লোক হত্যাযজ্ঞের শিকার হয়েছে, কত পুলিশ মারা গেছে, কত ছাত্র মারা গেছে, কত মহিলা মারা গেছে, কত হিন্দু সম্প্রদায়ের বাড়ি পোড়া হয়েছে। এবং আমি একজন ছোট মানে, আমার বাড়িও কিন্তু মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আমার কি অপরাধ আমি নিজেও বুঝি না। এবং সে বাড়িটা আমার নিজের না, আমার বাবার বাড়ি, আমি নিজের কোনো বাড়িঘর নাই। আপনাদের হয়তো সবাই বাংলাদেশে যে ছাদ আছে, আমার কিন্তু সে ছাদও নাই। আমি সেই ধরনের রাজনীতি করি। আমি এর বলবো, আমাদের এখানে কর্মকাণ্ড যেটা, আবার আমরা সবকিছু বলবো না, রাজনীতিতে কিছু কনফিডেন্সিয়াল জিনিস থাকে। তবে আমরা যাই করি না কেন, আমাদের এই আন্দোলনটা হবে, আমাদের এই সমাবেশটা হবে শান্তিপূর্ণ দেশে, আমরা বাস করি শান্তিপূর্ণ পরিবেশে সেটা হবে। এমন কোনো ঘটনা ঘটবে না যেটা বিশ্বের কাছে আমরা সমাদৃত হব না। আমরা সেই শান্তির ভেতর দিয়েই আমরা আমাদের কথাগুলো তুলে ধরবো। এবং ডক্টর ইউনূস সাহেব গত 11 মাসে যে দেশে যে মব কালচারের মধ্য দিয়ে কত মানুষের, কত মারকে জীবন ভীষণ দিয়েছে, এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেভাবে ঘটনাগুলি ঘটিয়েছেন, এর নজির সারা পৃথিবীতে কোথাও নাই। তারপরেও কথা থেকে যায়, রাজনীতিতে শেষ কথা নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি এখনো বাংলাদেশকে যেভাবে হোক রিপ্রেজেন্ট করছেন, আসুন বিশ্বের দরবারে আপনি কথা দিয়ে যান যে বাংলাদেশ আপনি শান্তিতে নোবেল লরিয়েট, আপনি এসে শান্তি প্রতিষ্ঠা করবেন। সেটা ওনার কাছে আমাদের আশা। যদি সেটা যদি না করে, তাহলে উনি কিন্তু আমাদের একটা, যে কথাটা আমি ঘোষণা দিয়েছি, আমাদের আর একটা রূপ রয়েছে, সেটা একটা ভয়ঙ্কর রূপ, সেটা বাংলাদেশ 100 কোটি মানুষের ভয়ঙ্কর রূপ। উনি এখানেও দেখবেন, বাংলাদেশে গিয়েও দেখবেন। ওই সময় যে পুলিশ হত্যা হয়েছে, ওই সময় যে ছাত্র হত্যা হয়েছে, যেগুলো নিয়ে ইন্ডেমনিটি দিয়েছে, বিচার করা যাবে না, এই সমস্ত কিছুর দায় দায়িত্ব কিন্তু উনি ওই দিন নিলেন। এবং সেখানে উনি শেষ করেননি, উনি ওইখানে কন্টিনিউশন হিসেবে বলেছেন, এই যে মিটিকুলাস ডিজাইন ছিল, সেই মিটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড মাহফুজকে উনি বিশ্বের দরবারে হাসি মুখে উনি সেটা বলে গেলেন। এর পরেও কি কথা থাকে যে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, জুলাই আগস্টের কেন্দ্রীয় ছাত্রদের কোটা আন্দোলনে, সেই কোটার কথা কিন্তু আজ সবাই ভুলে গেছে। এই কোটাকে নিয়ে কিন্তু কোনো কমিশন হয়নি, 10-12টা কমিশন করেছে ওনার এনজিওদের নিয়ে, সেটা সেখানে কিন্তু নাই। এই জন্যই আমাদের যে অ্যাঙ্গার, আমাদের যে আক্ষেপ, সেটা হলো এই জন্যই। এবং উনি কি করছেন, 2 শতাধিক মিথ্যা মামলা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে উনি বিচার শুরু করেছেন, যেখানে যে দেশে বিচারের কোনো লেশমাত্র এখন নাই। আপনি জানেন 2004 সালে গ্রেনেড হামলায় আইবি রহমান সাহেব 24 জনকে দিনের বেলায় হত্যা করা হলো। সেই কেসের এই আদালতে রায় দিয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত যা সবাইকে মাফ করে দেওয়া হলো। মনে হচ্ছিল যে আজীব, আমি প্রফেসর সাহেবকে বিনীতের সাথে, ওনাকে আমার ছাত্রের মতো বয়স তার, আমি বলবো ভাই চিন্তা করে দেখেন তো, আপনি তো হত্যা তখন শুনেছেন, সেই 24 আগস্ট যে নির্মম ভাবে দিনের বেলা গ্রেনেড হত্যা করে যে মানুষগুলো মারা গেল, এটা কি ঘটে নাই সেখানে? এটা কি ওই দিনই ঘটনাগুলি ঘটে নাই? তাহলে সেই রায়ের যে বিচারও বাংলাদেশের নাই। 10 লাখ অস্ত্র ওনাদের সময় গেছে, ওনাদের সরকারের সময়, আমাদের জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমানের সময়, সে কেসেও সব মাফ হয়ে গেল। মানে বিচার এমন হবে আমাদের দেশে, যখনই এই ইউনূস সাহেব আসার পরে সব কিছু বাংলাদেশে ওই
15 বছর বা বিএনপি সরকারের সময় যত ঘটনা ঘটেছে আপনি দেখেন, বিএনপি সরকারে 1 থেকে 7 সাল পর্যন্ত আমাদের 5 জন এমপি কে হত্যা করা হয়েছে। এসে কিবরিয়ার মতো বিশ্ববিখ্যাত একটা অর্থনীতিবিদকে দিনের বেলায় গ্রেনেড হত্যা করা হচ্ছে। সেরকম ঘটনা কিন্তু 15 বছরে একটি এমপি কিন্তু জীবন হারায়নি কোনো অন্য দলের। আমি বলবো না আমাদের কোনো ঘটনা ঘটে নাই, গুম হয় নাই, হত্যা নাই, আমি সেটা বলবো না, হয়েছে আমাদের সময় অনেক অত্যাচার করা হয়েছে, অনেক ঠিক করা হয় নাই, কিন্তু তারপরেও আমি বলি আমাদের যে আজকে আক্ষেপ, আমি প্রফেসর সাহেবকে বলবো আমাদের আক্ষেপ কিন্তু বর্তমান পরিস্থিতিতে গত 13 মাসে কি ঘটছে তার উপর বেসিস করি আমরা প্রবাসে থাকি, আমাদের কাছে লাগে, আমরা যে পত্র পত্রিকায় শুনি, এবং বর্তমানে বাংলাদেশের তো টিভি পত্রিকা কারো কথা, আমাদের কোনো কথা যায় সেখানে? তাহলে কিসের স্বাধীনতা বাংলাদেশে রয়েছে, কিসের নতুন বাংলাদেশ উনি করেছেন?